শেখ হাসিনা একদিকে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল শাপলা চত্বরে, আবার ওই হেফাজতের একটা অংশকে টাকা দিয়ে পয়সা দিয়ে রেলের জমি দিয়ে সুযোগ সুবিধা দিয়ে সৌরার্দ উদ্যানে শুকরানা মাহফিল করেছিল। মনে আছে তো? আছে। আলেম ওলামাদের প্রতি দরদ দেখায় মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে কথা বলেন। আলেম ওলামাদেরকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে কিভাবে তাদেরকে জেলে নিয়েছে, গ্রেফতার করেছে, পিটিয়েছে আপনারা দেখেছেন। আপনারা ইসরায়েলের কথা বলেন, বর্বরতার, ফিলিস্তিনের অসহায়ত্বের কথা বলেন। এই বাংলাদেশের মুসলমানরা আজকে অসহায়। বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেলে চতুর্দিকে পুলিশ কামান ট্যাঙ্ক দিয়ে যখন ঘিরে রাখে, সেই মোদী বিরোধী আন্দোলনে এই অগ্নিঝরা মার্চ আসছে 2021 সালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদে বাইতুল মুকাররমকে কিভাবে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ঢাকার বাইরে থেকে আওয়ামী সন্ত্রাসীরা এসে বাইতুল মুকাররমে তাণ্ডব চালিয়েছিল। 2006 সালের 28 অক্টোবর কোরআন শরীফ পড়িয়ে উল্লাস করেছিল, জামাতের উপরে দায় চাপিয়েছিল, লাশের উপরে নৃত্য করেছিল। সেই তাণ্ডব আপনারা ভুলে গেছেন? তো এটাও তো শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে। আবার তারা ফিলিস্তিনের প্রতি দরদ দেখায়। আজকের এই বাংলাদেশের আওয়ামী লীগ আজকে ওই ইসরায়েলি লিকুদ পার্টি নেতানিয়াহু কিংবা ভারতের নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের মতো রাজনৈতিক দলের মতো বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। এই রোজার মাসেও কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন জনসমর্থন আছে বিধায় আওয়ামী লীগ ক্ষমতা আছে। প্রধানমন্ত্রীকে এটা মিথ্যা কথা বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই? 18 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন আপনারা নির্বাচনে আসেন, আমি একটা ফেয়ার নির্বাচন দেব। বিরোধী দলের এখানে কিছু নেতৃবৃন্দ আছেন, অনেকে ছিলেন। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। কথা দিয়ে কথা যারা রাখে না তাদেরকে কি বলে? এই মুনাফিক বেঈমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি। কাজে এই মুনাফিক বেঈমানদেরকে যদি আমরা পরাজিত করতে না পারি, সমগ্র জাতি গোষ্ঠীর উপরে আল্লাহর লানত নাজিল হবে। টকশোতে আমি যাই না, এখন প্রায় ওইভাবে রেগুলার যাওয়া হয় না। আর যখন যেতাম তখন অনেক হাউসগুলোতে বলে ভাই আপনি একটু রয়ে শুয়া বলেন। মানে বঙ্গবন্ধু শেখ হাসিনা এখন 3 নম্বরে নিয়েছে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে, বেশি কিছু বললেন না, তাহলে টেলিভিশনের লাইসেন্স থাকবে না। টকশোতে নিলে এটা আগে একটু হিন্ট দিয়ে দেয়। আর মিডিয়াতে আজকে কোন খবর টেলিভিশন দেখাবে, পত্রপত্রিকায় লিখবে, এটা অলিখিতভাবে হাসান মাহমুদ যখন তথ্যমন্ত্রী ছিলেন অনেকটা নিয়ন্ত্রণ করেছেন। এরশাদের আমলে শুনেছিলাম গণমাধ্যমগুলোতে নাকি লেফটেন্যান্ট কর্নেল, মেজর, কর্নেল এই র্যাঙ্কের অফিসাররা থাকতেন। পত্রিকার প্রিন্টের আগে দেখতো আজকে এরশাদ স্যার কবিতা লিখেছেন, এটা ফ্রন্ট পেজে দেন, এটা শেষ পেজে নেন। এইভাবে নাকি তারা খবরও নিয়ন্ত্রণ করত। আর আজকে আওয়ামী লীগের টেলিভিশন পত্রপত্রিকা অফিসে তো কর্নেল, মেজর, এসপি, ডিসি, এসবির লোক পাঠানোর দরকার নাই। ম্যাক্সিমাম হাউসগুলোই তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মালিকানাধীন। তো কাজে আজকে আমরা সঠিক সংবাদও আজকে অনেক ক্ষেত্রে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন, ফেসবুকের সাথে নির্বাচনের আগে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় মিটিং করে বিভিন্ন ধরনের কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়, নিয়ন্ত্রণ করা যায়, সরকার বিরোধী বক্তব্য, কন্টেন্ট, সেটাও তারা নিয়ন্ত্রণ করছে। তো আজকে আমরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। নিরীহ মুসলিম, নির্যাতিত, নিষ্পেষিত, বিশ্বের বুকে সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী ফিলিস্তিন, তাদের পক্ষে যারা আমরা দাঁড়িয়ে কথা বলছি। এই আন্তর্জাতিক কয়টা মিডিয়াতে এটা নিয়ে দেখবেন জোরালো প্রতিবাদ হয়, বক্তব্য হয়। ম্যাক্সিমাম মিডিয়াগুলো মহসিন রশিদ ভাই যেটা বলেছেন, ওই জায়নিস্টদের নিয়ন্ত্রণে। শুধুমাত্র গণমাধ্যম নয়, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউকে বলেন, ইউরোপ ইউনিয়ন বলেন,
বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো তাদের সংসদের সিনেটে যারা থাকে, বিভিন্ন কমিটির যারা চেয়ার থাকে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা হয়, তাদেরকেও নিয়ন্ত্রণ করে এই জায়নিস্টদের লবিস্ট ফার্মগুলো, এই জায়নিস্টরা। যেই কারণে জেরেমি করবিনের মতো নেতাও আপনার প্রধানমন্ত্রী হতে পারেন নাই। অনেক ঘটনা আছে। বার্নি স্যান্ডার্সের মতো লোকও আপনার আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল আপনার ডিবেটে শেষ পর্যন্ত টিকতে পারে না। ওদের লবিস্ট, ওদের আপনার তদবির এত শক্তিশালী। আজকে মুখে একদিকে ফিলিস্তিনের প্রতি এই সরকার সিম্পাথি দেখাচ্ছে, ধোঁকাবাজি করছে, মুসলমানদের বাংলাদেশের আবেগ নিয়ে খেলছে, আর একদিকে ইসরায়েলকে কনসুলেট খুলতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে দিয়ে ইসরায়েলি লবিস্ট ফার্মের সাথে বসিয়ে মিটিং করাচ্ছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ তুলে দিয়েছে। বাংলাদেশের পাসপোর্টে আগে ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইদাউট এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট পৃথিবীর সমস্ত বিশ্বে ভ্যালিড, কিন্তু সেখানে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছে। কারণ তারা ওই হিন্দুত্ববাদী মোদির গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই তারা চুক্তি করেছে। সেই চুক্তিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে আওয়ামী লীগ এই 5 বছরের মধ্যে বাংলাদেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা করে দেবে। এটা নির্বাচনের আগে তাদের আলাপ আলোচনা হয়েছে। যেই কারণে তারা হয়তো চায় না ইসরায়েল বিরোধী বিক্ষোভ, প্যালেস্তাইনের পক্ষে কোনো জনমত এই দেশে তৈরি হোক। কাজে আজকে সমস্ত বিবেক সম্পন্ন নাগরিক, জনগণ, গণতন্ত্রকামী জনগণ, ইমানদার মানুষ সকলকে আমরা বলবো, এই ভারতের হিন্দুত্ববাদের দোসর, ইসরায়েলের দোসর আওয়ামী অপশক্তিকে হটিয়ে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রায় 15 থেকে 20টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন। আমরা জুম্মার নামাজের পরেই এখানে এই বিষয়ে কথা বলেছি, আপনারা সবাই শুনেছেন। আজকে কার্যত বাংলাদেশে এই ইস্যুর পরে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় প্রোগ্রাম আমার মনে হয় যে হতে পারে না। কিন্তু দুঃখজনক আজকে দেখতে পাচ্ছি ওইভাবে মূলধারার মিডিয়া বা অনেকেই এই নিউজ কভার করার জন্য নাই। তো এইটা একটা প্রমাণ এবং বার্তা দেয় আমাদেরকে যে আমাদের দেশের গণমাধ্যম আজকে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এটা সিস্টেম। এই যে আজকে গণমাধ্যম আপনাকে যা দেখাচ্ছে সেটা আপনাকে দেখবেন, যেটা ইগনোর করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তবে তারপরে আমাদের বিকল্প একটা ব্যবস্থা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এবং দেখবেন অনেক মেইন স্ট্রিম মিডিয়ার পেজে মিলিয়ন ফলোয়ার, কিন্তু কন্টেন্ট তেমন রিচ হচ্ছে না। বিকজ অনেক ক্ষেত্রেই তারা সঠিক কন্টেন্টগুলো দিচ্ছে না, সঠিক বক্তব্য প্রচার করছে না।